আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো হাই অ্যান্ড লো দ্য ওটস। এটি মূলত একটি দুর্দান্ত গ্যাংস্টার মুভি, যেখানে এমন কয়েকটি হাইস্কুল গ্যাংকে দেখানো হয়েছে যে গ্যাংয়ের প্রত্যেকটি মেম্বার ছিল খুবই ভয়ানক, আর তাদের ফাইটিং স্কিল এতটাই বেশি ছিল যে কোনো গ্যাংই কারো চাইতে কম ছিল না। আর প্রত্যেকটি গ্যাংয়ের মধ্যেই ছিল নিঃস্বার্থ বন্ধুত্ব, যার কিনা একে অপরের জন্য নিজেদের জীবনও দিয়ে দিতে প্রস্তুত। এখন এই ভয়ানক গ্যাংগুলোর মধ্যে যদি শত্রুতা শুরু হয়ে যায়, তখন পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে ভাবতে পারছেন? এই মুভিটি স্কুল গ্যাং মুভিগুলোর মধ্যে জাপানের সবচাইতে পপুলার এবং ভাইরাল একটি মুভি। আপনারা তো স্কুল গ্যাংয়ের মুভিগুলো দেখতে অনেক পছন্দ করেন, তাই আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি দুর্দান্ত এই স্কুল গ্যাং মুভিটি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই এত বেশি ইন্টারেস্টিং যে মুভির কোনো জায়গাতেই আপনাদের কাছে বোরিং লাগবে না। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক স্কুল গ্যাং মুভির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা জাপানের পপুলার দুটো হাই স্কুল গ্যাংকে দেখতে পাই। তাদের মধ্যে একটি গ্যাং ছিল হোসেন হাই স্কুল গ্যাং, আরেকটি ছিল ওয়া হাই স্কুল গ্যাং। অতীতে হোসেন হাই স্কুল গ্যাংয়ের অন্য আরেকজন লিডার ছিল, তবে এখন বর্তমানে এই গ্যাংয়ের লিডারের নাম হচ্ছে সাচিও। অন্যদিকে ওয়া হাই স্কুল গ্যাংয়ের লিডারের নাম ছিল ফুজিও। সাচিও এবং ফুজিও তারা দুজনই ছিল খুবই স্ট্রং ফাইটার। এর আগেও অনেকবারই দুটো গ্যাংয়ের মধ্যে ফাইট হয়েছে, আর আজকেও তারা ফাইটের জন্য একে অপরের দিকে এগিয়ে যেতে থাকে। এবার আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে আমাদেরকে হোপহিল নামক একটি বস্তি দেখানো হয়। বর্তমানে এই বস্তিটি একদম ধ্বংস হয়ে গিয়েছে। তো এখানে আমরা সেজি নামক একটি ছেলেকে দেখতে পাই। সেজি আসলে ছোটবেলায় এই হোপহিল বস্তিতেই বড় হয়েছে, তাই সে মাঝে মাঝে এই বস্তিটিকে দেখতে আসে। তো এবার সেজি সোজা চলে যায় তার অনেক কাছের একজন মানুষের ফিউনারেলে। সামনেই আবার তার বেশ কয়েকজন বন্ধু দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে ফুজিওকে দেখা যায়, যাকে কিনা বেশ কিছু ছেলেরা মিলে ধাওয়া করছিল। আর ফুজিও একটি সাইকেলে করে পালাচ্ছিল, যেটা সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করে সিনা এবং মাসিয়া নামক দুজন ছেলে, যারা কিনা ফুজিওর বন্ধু ছিল। তার তখন ফুজিওকে বাঁচানোর জন্য তার পিছু পিছু দৌড়ে চলে যায়, কারণ তারা ভাবছিল যে ছেলেগুলো ফুজিওকে মারতে চাইছে। এরপর সেখানে যাওয়ার পর তারা দুজন মিলে সেই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে শুরু করে। আসলে সিনা এবং মাসিয়া খুবই স্ট্রং ছিল, তারা দুর্দান্ত ফাইট করতে পারে, তাই তারা এখানে একে করে তাদের প্রত্যেকের অবস্থায় একদম খারাপ করে দেয়। যদিও সেই ছেলেগুলো তাদেরকে মারার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তাদের দুজনের সঙ্গে তারা পেরে ওঠে না। তারা সবাইকে মারতে মারতে মাটিতে শুয়ে দেয়। কিন্তু ঠিক এমন সময় ফুজিও তাদের দুজনকে বলে, তোরা দুজন কোনো কিছু না শুনে ওদেরকে কেন এভাবে মারলি? দোষ আসলে ওদের নয়, আমার ছিল। আমি ওদের সাইকেল চুরি করে পালিয়েছিলাম, তাই ওরা আমাকে মারতে আসছিল। এটা শুনে তারা দুজন ফুজিওর উপর ভীষণ রেগে যায়, আর তারা ফুজিওকে বলে, একথা তুই আমাদেরকে আগে বলবি না? আর অন্য মানুষের সাইকেল তুই কেন চুরি করতে গিয়েছিস? ফুজিও তখন তাদেরকে বলে যে ফিউনারেলে আসতে তার লেট হয়ে যাচ্ছিল, তাই সে তাড়াতাড়ি আসার জন্য সাইকেলটি চুরি করেছে। তবে আজকে যেহেতু তারা সবাই একটি ফিউনারেলে এসেছে, তাই ফুজিও তখন সবাইকে নিয়ে একটি শপে চলে আসে। আর এখানে সবাই মিলে ফুজিওকে অনেক বকাবকি করে, মানুষের পারমিশন না নিয়ে তাদের সাইকেল চুরি করে আনার জন্য। তো এই শপটি মূলত ছিল তাদের দাদির শপ, যাদেরকে ছোটবেলা থেকে একজন বয়স্ক মহিলা কোলে পিঠে করে মানুষ করেছে। আর এই শপটি মূলত তারই ছিল, তবে অনেকদিন আগে সে তাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। তাই আজকে তারা সবাই মিলে তার ফিউনারেলে এসেছে। তবে তাদের 6 বন্ধুর মধ্যে আজকে তারা 5 জন এসেছে। এই 5 জন ছিল ফুজিও, সিঙ্গা, মাসায়া, মাদোকা এবং সেইজি। আর যে এখানে আজকে আসেনি তার নাম হচ্ছে আরাতা। আরাতা আসলে এখনো জানি না যে তাদের দাদি আসলে মারা গিয়েছে। তো মাদোকা এখানে আরাতার ব্যাপারেই কথা বলছিল। সে বলে যে আরাতা নাকি এখন একটি অন্য গ্যাংয়ের টিমে রয়েছে। এবার আমরা আরাতা এবং তার বন্ধুদের অতীত জীবনকে দেখতে পাই। একসময় তারা সবাই আসলে হোপহিল বস্তিতেই থাকতো, আর ছোটবেলায় তাদের জীবনটা খুব সুন্দরভাবেই কাটছিল। তারা 6 বন্ধু হেসে খেলেই তাদের জীবন পার করছিল। তাদের স্কুলের ঠিক সামনে ছিল একটি শপ, আর এটাই মূলত ছিল তাদের দাদির শপ, যে কিনা ছোটবেলা থেকেই তাদেরকে ডেকে ডেকে বিভিন্ন খাবার দিত। তো একদিন সে তাদের প্রত্যেককে এক এক করে 6টি লকেট দেয়, আর সে তাদের সবাইকে বলে যে তোমরা কখনো নিজেদেরকে অসহায় ভেবো না, কারণ তোমরা 6 জন যদি সারা জীবন এক হয়ে থাকো, তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা 6 বন্ধু এতে অনেক খুশি হয়। এভাবেই ছোটবেলা থেকেই তাদের দাদি তাদেরকে আগলে রেখেছে। তবে কোনো এক কারণে আরাতা তাদের সবার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে, আর সে বর্তমানে অন্য একটি গ্যাংয়ের হয়ে কাজ করছে। এবার আমরা বর্তমানে ফুজিও এবং তার বাকি 4 বন্ধুকে দেখতে পাই। ফুজিও এখানে তার বন্ধুদেরকে বলে যে সে খুব শীঘ্রই ওয়া হাই স্কুলে ট্রান্সফার হচ্ছে, আর সে সেই স্কুলে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আসলে ওয়া হাই স্কুল ছিল তাদের শহরের সবচাইতে ভয়ানক হাই স্কুল, যেখানে শহরের সবচাইতে বড় বড় স্কুল গ্যাং রয়েছে। আর সেই স্কুলে স্টুডেন্টরা মূলত পড়তে যায় না, বরং তারা যায় স্কুলে ফাইট করার জন্য এবং নিজেদের রাজত্ব চালানোর জন্য। যার ফলে সেখানে দুর্বল কোনো স্টুডেন্ট আসলে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়, কারণ বিভিন্ন গ্যাংয়ের ছেলেরা তাদেরকে বুলি করতে শুরু করে। তাই ফুজিও সেই স্কুলে যেতে চায়, যাতে করে সেই স্কুলে সবাইকে সে শায়েস্তা করতে পারে, আর স্কুল থেকে সমস্ত অন্যায়গুলোকে দূর করতে পারে। এবার আমরা ওয়া হাই স্কুলের দুটো ভয়ানক গ্যাংকে দেখতে পাই, যাদের মধ্যে একটি ছিল মুরায়ামার গ্যাং এবং আরেকটি ছিল তোদোরুকির গ্যাং। এই দুটো গ্যাংয়ের মধ্যে প্রায় অনেকদিন ধরেই ঝামেলা চলছিল, আর দিন দিন তাদের এই ঝামেলা বেড়ে চলেছে, কারণ এই দুটো গ্যাংই তাদের পাওয়ার ব্যবহার করে পুরো স্কুলে রাজত্ব চালাতে চায়। তাই আজকে কে বেশি শক্তিশালী সেটা প্রমাণ করার জন্য এই দুটো টিমই একটি ফাইটের আয়োজন করেছে। তো ফাইট করার জন্য তারা স্কুলের একটি ফাঁকা জায়গাতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইট শুরু হয়ে যায়। মুরায়ামা এবং তোদোরুকি তারা দুজনেই খুবই ভালো ফাইটার ছিল, তবে মুরায়ামা আজকের ফাইটের জন্য বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছিল। এরপর এখানে দেখা যায় যে মুরায়ামা এবং তোদোরুকি দুজনেই বেশ ভালো ফাইট করছিল, তবে আজকে তাদের এই দুটো গ্যাংয়ের লিডারদের মধ্যেই ফাইট হওয়ার কথা। তাই তাদের সঙ্গীরা এখানে তাদেরকে চেয়ার আপ করছিল যে মুরায়ামার সঙ্গে তোদোরুকি পেরে উঠছিল না, কারণ মুরায়ামা অনেক স্ট্রং একজন মানুষ ছিল।
তো এভাবেই তাদের দুজনের মধ্যে খুবই উত্তেজনাপূর্ণ ফাইট হচ্ছিল। কিন্তু মুরায়ামা যখনই এখানে সুযোগ পায় তখনই সে তোদোরুকির একটি চোখের মধ্যে আঘাত করে। তোদোরুকি এতে একদম দুর্বল হয়ে পড়ে। এরপর মুরায়ামা দৌড়ে এসে তোদোরুকিকে লাথি দিয়ে ফেলে দেয়। ফলে আজকে তোদোরুকি তার কাছে হেরে যায়। অন্যদিকে আমরা ফুজিওকে দেখতে পাই, যার কিনা আজকে ওয়া হাই স্কুলে প্রথম দিন ছিল। তবে এই স্কুলে আবার তার পরিচিত দুজন বন্ধু রয়েছে। তারাও ছিল বেশ শক্তিশালী গ্যাংস্টার। তাদের নাম হচ্ছে সুকাসে এবং জামোয়া। তো তারা দুজন মিলে তখন ফুজিওকে স্কুলের ভেতরে নিয়ে যায়। আর স্কুলের প্রত্যেকটি জায়গা তারা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। এরপর তারা স্কুলের একদম ভেতরে চলে গেলে তাদের সামনে বেশ কয়েকটি গ্যাং দাঁড়িয়েছিল। তারাও আসলে এই স্কুলে নিজেদের রাজত্ব চালাতে চায়। তো সুকাসে এখানে চিৎকার করে সবাইকে বলে, আছে স্কুলের আসল লিডার কে? তখন সামনে থাকা একটি গ্যাংস্টার টিমের একজন লিডার এসে বলে যে সে হচ্ছে স্কুলের আসল গ্যাংস্টার। কিন্তু সুকাসে তখন বলে, তুই ভুল বলেছিস, আমাদের স্কুলের আসল গ্যাংস্টার এবং লিডার চলে এসেছে। তার নাম হচ্ছে ফুজিও। ফুজিও আজকে থেকে আমাদের লিডার। কিন্তু একথা শুনে তারা সবাই এখানে হাসছিল, কারণ ফুজিওকে দেখে তারা দুর্বল ভাবছিল। তাই তারা মজা করে ফুজিওকে বলছিল, ও হবে আমাদের স্কুলের লিডার, ওকে তো দেখে বাচ্চা মনে হচ্ছে। কিন্তু একথা শুনে ফুজিও প্রচন্ড রেগে যায়। আর সে এখানে সবাইকে নিজের আসল রূপ দেখিয়ে দেয়। সে দৌড়ে গিয়ে সবাইকে মারতে শুরু করে। যদিও সেখানে বিভিন্ন গ্যাংয়ের অনেক মানুষ ছিল, কিন্তু ফুজিও ছিল খুবই শক্তিশালী। তাই এতগুলো গ্যাং মেম্বার মিলে ফুজিওর সঙ্গে পেরে উঠছিল না। ফুজিও একে করে তাদেরকে মারছিল। এভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে তাদের সবাইকে হারিয়ে দেয়। আর ফুজিওর ফাইটিং স্কিল দেখে সবাই বুঝতে পারে যে ফুজিও আসলে তাদের সবার চাইতে অনেক বেশি স্ট্রং। তাই তারা আর আজকে তার সঙ্গে ঝামেলা বাড়ায় না। ফুজিও তখন তাদের সবাইকে ওয়ার্নিং দিয়ে দেয় এবং বলে যে ভুলেও যেন কেউ তাদের সঙ্গে লাগতে না আসে। এদিকে তোদোরুকি টিমের সবাই দূর থেকে ফুজিওকে দেখে, আর তারা বুঝতে পারে যে এই ছেলেটির সাহস আছে। এদিকে সুকাসে এবং জামত টিমের সবাই মিলে ফুজিওকে তাদের স্কুলের ছাদে নিয়ে যায়। আর সুজুকি যেহেতু আজকে এই স্কুলে নতুন ছিল, তাই সে একটি বোর্ডের মাধ্যমে ফুজিওকে এটা বোঝাচ্ছিল যে স্কুলে কতগুলো গ্যাং আছে এবং প্রত্যেকটি গ্যাংয়ের কি লক্ষ্য। জামো বলে যে এখানকার প্রত্যেকটি গ্যাংই তাদের টিমকে বড় বানাতে চায়, আর তারা পুরো স্কুলে নিজেদের রাজত্ব পরিচালনা করতে চায়। তবে এই স্কুলের সবচাইতে পপুলার দুটো গ্যাং হচ্ছে মারুয়ামা গ্যাং এবং তোদোরুকি গ্যাং। তারাই মূলত বর্তমানে পুরো স্কুলে তাদের রাজত্ব চালাচ্ছে। আর এই দুটো গ্যাংয়ের মধ্যে বহু বছরের পুরনো শত্রুতা রয়েছে। আর কিছুদিন আগে এই দুটো গ্যাংয়ের মধ্যে ফাইটও হয়েছে। তবে মারুয়ামা গ্যাংয়ের যে লিডার রয়েছে সে তোদোরুকির একটি চোখে প্রচন্ড আঘাত করেছে। তাই তোদোরুকি বর্তমানে অসুস্থ, অর্থাৎ মারুয়ামা তোদোরুকির চাইতেও ভয়ানক। জামো এখানে তাকে আরো দুজন স্টুডেন্টের কথা বলে, যাদের মধ্যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল নাকোকা এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল নাকাজানো। তারা দুজন বেশ ভালো স্টুডেন্ট ছিল, তবে তাদেরও বেশ শক্তিশালী গ্যাং রয়েছে। এমনকি তাদের দুজনেরই ফাইটিং স্কিল খুবই ভালো। আসলে এই স্কুলের প্রত্যেকটি সেক্টরে সেক্টরে কোনো না কোনো গ্যাং রাজত্ব চালাচ্ছে। এরপর জামোয়া তাকে ইয়াসুসি এবং কিওসি নামক দুজন গ্যাংয়ের কথা বলে। তারাও ছিল দুর্দান্ত ফাইটার, আর স্কুলের মধ্যে গ্যাং লিডার হিসেবে পরিচিত। তাদের দুজনকে বলা হয় ক্রেজি ডুও, কারণ তারা দুজন সবসময় একসাথেই থাকে আর একসাথেই ফাইট করে। সুকাসে এখানে ফুজিওকে জানায় যে এরা দুজন নাকি তাদের একই অ্যাপার্টমেন্টে থাকে। এবার সেখানে ফুজিওর সঙ্গে দেখা করতে তোদোরুকি টিমের দুজন লোক চলে আসে, যাদের নাম হচ্ছে সেবামেন এবং সুজি। তারা এখানে ফুজিওকে বলে, প্রথম দিন স্কুলে এসে নিজেকে হিরো ভাবছিস? তুই তো আমাদের বসকে চিনিসই না। পারলে আগে আমাদের বসকে হারিয়ে দেখা, তারপর বুঝবো যে লিডার হওয়ার যোগ্যতা তোর কতটুকু রয়েছে। তাদের কথা শুনে ফুজিও এখানে হাসে, আর সে এখানে তাদেরকে বলে, আমি আসলে দুর্বলদের সাথে ফাইট করি না, কারণ আমার কাছে মনে হয় ফাইট বরাবর হওয়া উচিত। তাই তোদোরুকি সুস্থ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই, তারপর প্রমাণ হবে কে সবচাইতে বেশি পাওয়ারফুল। অন্যদিকে আমরা সাচিও নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ছিল একজন গ্যাংস্টার। সাচিও একটি নাইট ক্লাবে এসেছে, আর সে এখানে বেশ কয়েকজন লোকের সাথে ফাইট করছিল, কারণ তারা তাকে কোনোভাবেই এই ক্লাবে ঢুকতে দিতে চাইছিল না। কিন্তু সাচিও নিজেও ছিল অনেক ভালো একজন ফাইটার, তাই সে একাই তাদের সবাইকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। আসলে এই নাইট ক্লাবে তার বোন রয়েছে, তাই সে এখান থেকে তার বোনকে নিয়ে যেতে এসেছে। তার বোনের নাম হচ্ছে উই। উই আসলে একটু উশৃঙ্খল প্রকৃতির মেয়ে ছিল। সে ক্লাবে সময় কাটাতে বেশ পছন্দ করত, কিন্তু সাচিওর এটা একদমই পছন্দ ছিল না। তাই সে তাদের সবার সাথে ফাইট করে উইকে সেই ক্লাব থেকে নিয়ে যায়। এবার পরের দিন আমরা আবারও ওয়া হাই স্কুল দেখতে পাই, যেখানে ফুজিও সুকাসে এবং তার পুরো টিমের সঙ্গে স্কুলের মধ্যে হাঁটছিল। কিন্তু ঠিক তখনই তাদের সামনে তোদোরুকি এবং তাদের কয়েকজন টিম মেম্বার চলে আসে। তোদোরুকি তখন ফুজিও এবং তার টিমকে থামায়। এরপর সে ফুজিওকে বলে, স্কুলে নতুন এসেই এত ভাব নিচ্ছিস? শুনলাম স্কুলের কয়েকটি ছোটখাটো গ্যাংয়ের সাথে তুই ফাইট করেছিস, আর ওদেরকে হারিয়ে দিয়ে তুই নিজেকে হিরো ভাবছিস। তুই তো ফাইটারদের বাপকেই ভুলে গিয়েছিস। পারলে আমার সঙ্গে ফাইট কর, আমি তোকে চ্যালেঞ্জ করছি। কিন্তু ফুজিও তখন তাকে বলে, আমার আসলে ফাইটের একটি নীতি আছে, আমি দুর্বলদের গায়ে হাত তুলি না। ফাইট হতে হবে সবসময় বরাবরের মধ্যে। তাই তোর চোখ যখন ভালো হয়ে যাবে তখন আমি তোর সঙ্গে ফাইট করব। ফুজিওর অ্যাটিটিউড এবং কথাবার্তা শুনে তোদোরুকির প্রচন্ড রাগ হচ্ছিল। সে তখন সঙ্গে সঙ্গে তাকে প্রচন্ড জোরে লাথি মারতে যায়। কিন্তু ফুজিও ফাইটিংয়ে এতটাই দক্ষ ছিল যে মুহূর্তের মধ্যে সে তার হাত দিয়ে লাথি ব্লক করে ফেলে। ফলে তোদোরুকি বুঝতে পারে যে ফুজিওর সঙ্গে এখনই ফাইট করার সময় নয়, তার সাথে ফাইট করতে কিছুটা প্রিপারেশনের প্রয়োজন। তাই সে ফুজিওকে বলে যে সে তাকে দেখে নেবে। এই বলে সে তার টিমকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফুজিও স্কুলের টয়লেটে চলে যায় একটু ফ্রেশ হওয়ার জন্য। আর সেখানকার একটি টয়লেট থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়, যেখানে কয়েকজন ছেলে মিলে কোনো এক ব্যাপারে কথা বলছিল। ফুজিও তখন টয়লেটের একটি দেয়াল টপকে টয়লেটের ভেতরে তাকায়, আর সে এখানে দেখতে পায় কয়েকজন ছেলে মিলে এখানে ড্রাগসের ডিল করছে, অর্থাৎ এরা স্কুলের মধ্যে ড্রাগসের বিজনেস পরিচালনা করছে। আর এই ড্রাগসের নাম হচ্ছে রেড রাম। এই ধরনের ড্রাগসগুলো মূলত কোরিয়া, জাপান এবং চীনের মতো দেশগুলোতে খুবই জনপ্রিয়। এবার ফুজিও তাদেরকে সোজা স্কুলের ছাদে নিয়ে যায়।
আর তাদেরকে ভয় দেখিয়ে তাদের কাছে জানতে চায় যে ড্রাগস তারা কোথায় পেয়েছে। তারা এখানে বলে যে ড্রাগসগুলো নাকি মুরায়ামা এবং তার গ্রুপের মধ্যে এই স্কুলে আসে। এদিকে তারা সবাই যখন মুরায়ামার ব্যাপারে কথা বলছিল তখন মুরায়ামা তাদের ঠিক পেছনের একটি জায়গাতেই ছিল। সে তাদের সমস্ত কথোপকথন শুনতে পাচ্ছিল, কিন্তু সেদিকে সে খুব একটা মাথা ঘামায় না। এবার তার কাছে একজন লোক এসে রেড রামের সার্কুলেশনের ব্যাপারে কথা বলতে চাইছিল, যার নাম হচ্ছে সাইকি। কিন্তু হঠাৎ করেই মুরায়ামা প্রচন্ড রেগে যায়, আর সে সেখানে জোরে জোরে চিৎকার করতে থাকে। এটা মূলত রেড রামের জন্য নয়, বরং অন্য কোনো ব্যাপারের জন্য। আসলে স্কুলের বাইরে সে একটি জব করত, কিন্তু তার এই সমস্ত গ্যাংস্টারগিরির জন্য গতকাল তাকে তার সেই জব থেকে বের করে দেওয়া হয়েছে। তবে তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই তার একটি চাকরির খুবই প্রয়োজন। এখন চাকরি চলে যাওয়ায় সে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু সাইকি তখন তাকে শান্ত হতে বলে। সে তাকে জানায় যে তার কাছে একটি জব আছে। মুরায়ামা যদি কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করতে পারে তাহলে সে তাকে তার বাবার কাছে নিয়ে যেতে পারে, কারণ তার বাবা তাহলে তাকে এই জবটির ব্যবস্থা করে দিতে পারবে। মুরায়ামা তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সাইকি তখন সেদিনই মুরায়ামাকে তার বাবার কাছে নিয়ে যায়। তার বাবা তখন মুরায়ামাকে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে তাদের কাছে রেখে দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে এখানে ফুজিওর দুজন বন্ধু সিনা এবং মাসায়া রয়েছে। তারাও মূলত এখানকার কনস্ট্রাকশন ওয়ার্কার ছিল। আর এখানে মুরায়ামার সঙ্গে তাদের দুজনের পরিচয় হয়। তো তারা তিনজন এখানে যখন একে অপরের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সিনা এবং মাসায়া আরাতাকে দেখতে পায়, যে কিনা অনেকদিন আগেই তাদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। এমনকি আলাদা হওয়ার পর সে তাদের কারোর সাথে যোগাযোগ করেনি, তাদের দাদের ফিউনারেলেও সে আসেনি। সিনা এবং মাসায়া তখন তার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছিল। তো আরাতা এখানে কয়েকজন ওয়ার্কারের কাছে রেড রাম ড্রাগসটি সাপ্লাই করছিল। কিন্তু আরাতা যখনই সেখানে সিনা এবং মাসায়াকে দেখতে পায় তখন সে দ্রুত ড্রাগস সাপ্লাই করে সেখান থেকে চলে যায়। এদিকে মুরায়ামা যখন এখানে রেড রাম ড্রাগসটিকে দেখতে পায় তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল স্কুলের গ্যাংস্টাররাই মূলত এই ড্রাগসগুলো নিয়ে থাকে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে এই ড্রাগসটি চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাই সে বেশ অবাক হয়ে যায়। এবার সেদিন ফুজিও, সিনা, মাসায়া, সাচুই এবং মাদোকা তারা সবাই মিলে যখন গল্প করছিল তখন সিনা এবং মাসায়া তাদেরকে জানায় যে আজকে বহুদিন পর তারা আরাতাকে দেখেছে। তারা যেখানে কাজ করে সেখানেই আরাতা এসেছিল, কিন্তু আরাতা তাদেরকে দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। মাদোকা তখন তাদেরকে বলে যে তাদের আরাতার ব্যাপারে খবর নিতে হবে, তাদেরকে জানতে হবে যে আসলে আরাতার কি হয়েছে, সে কেন তাদের সার্কেল থেকে দূরে সরে গিয়েছে। এমন নয় তো যে সে খারাপ কোনো গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়েছে। সিনা এবং মাসায়া তখন বলে এমন কিছুই হবে, কারণ আরাতা আজকে তাদের কাজের জায়গাতে ড্রাগস সাপ্লাই করতে এসেছিল, তাও আবার যেন তেন ড্রাগস নয় বরং রেড রাম। এটা শুনে তারা সবাই একদম অবাক হয়ে যায়। ফুজিও তখন তাদেরকে বলে আরাতার ব্যাপারে সবকিছু জানতে হলে তাদেরকে প্রথমে রেড রামের ব্যাপারে জানতে হবে, যে রেড রামের প্রধান সোর্স কোথায় আর কারা এই বিজনেসটিকে পুরো শহরে পরিচালনা করছে, তবে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। সবাই তখন এই ব্যাপারে ইনভেস্টিগেশনের জন্য একটি টিম তৈরি করতে চায়। তবে ফুজিও এখানে সবাইকে বলে যে ইনভেস্টিগেশনের পুরো বিষয়টি তাদের চারজনকে মিলে করতে হবে, কারণ সে এসবে সময় দিতে পারবে না। তার এখন তার নতুন স্কুলেই অনেক কাজ আছে। সেই স্কুলে সবকিছুই একদম নষ্ট হয়ে গিয়েছে, আর কিছুদিন পরেই তার ফাইট আছে। সেই ফাইটে তাকে জিততেই হবে এবং তার পাওয়ার দিয়ে স্কুলের সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। তারপর অনেক বড় দায়িত্ব আছে। অন্যদিকে আমরা হোপহিল বস্তির পুরনো একটি বিল্ডিং দেখতে পাই, আর এখানে আরাতা ছিল। আরাতা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সেই বিল্ডিংটির মধ্যে প্রবেশ করছিল। আর এখানে জানা যায় যে আরাতা আসলে কিয়ান্দ্রা নামক একটি গ্যাংয়ের সঙ্গে কাজ করছে। এই গ্যাংয়ের প্রধান কাজই হচ্ছে ড্রাগসের বিজনেস করা। তারাই মূলত হোপহিল বস্তির এই বিল্ডিং এর মধ্যে তাদের লোকদেরকে দিয়ে ড্রাগস বানায়। আর এখানে আরাতার মতো অনেক মানুষই ড্রাগস সাপ্লাইয়ের কাজ করে থাকে। এই বিল্ডিংটি মূলত একদম ভাঙাচোরা এবং পরিত্যক্ত একটি বিল্ডিং ছিল, তাই এখানে খুব বেশি মানুষের আসা যাওয়া নেই। এজন্য এই বিল্ডিং এর মধ্যে অনায়াসে অবৈধ ড্রাগস তৈরির কাজ চলছে। তো এবার আরাতা তার সঙ্গীদেরকে নিয়ে কিয়ান্দ্রা গ্রুপের লিডারের কাছে আসে। তার নাম হচ্ছে কেনিহিরা। সে খুবই রাগী প্রকৃতির মানুষ ছিল। তার ড্রাগসের বিজনেসে কেউ যদি একটু ভুল করে ফেলে তাহলে সে তাদেরকে কঠিন শাস্তি দেয়। তো কেনিহিরা এখানে আরাতার সঙ্গে আজকে ডিলের ব্যাপারে কথা বলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে দুজন ছেলে দৌড়ে চলে আসে যে তারা যে ড্রাগসগুলো তৈরি করে স্টক করে রেখেছিল সেগুলো চুরি হয়ে গিয়েছে, আর সেগুলো চুরি করেছে একটি মেয়ে। আসলে ড্রাগসগুলো মূলত চুরি করেছিল ইউ, যে কিনা ছিল সাচিওর বোন, যাকে সাচিও একদিন জোর করে ক্লাব থেকে টেনে নিয়ে এসেছিল। তো এখানকার লিডার কেনিহিরা এই খবরটি জানতে পেরে সে তার টিম মেম্বারদের উপর প্রচন্ড রেগে যায়, কারণ তাদের দায়িত্বহীনতার কারণেই তাদের এত দামি ড্রাগস চুরি হয়ে গিয়েছে। কেনিহিরা এখানে বেশ কয়েকজনকে মারধর করে, আর সে সবাইকে অর্ডার দেয় যত তাড়াতাড়ি সম্ভব সেই মেয়েকে খুঁজে বের করার জন্য। এবার দেখতে দেখতে ওয়া হাই স্কুলে সেই দিনটি চলে আসে, যেদিন পরীক্ষা করার পালা যে কে সবচাইতে বেশি পাওয়ারফুল। তাই স্কুলের একটি ফাঁকা জায়গাতে সমস্ত গ্যাং এবং গ্যাং মেম্বাররা চলে আসে। আর এখানকার প্রত্যেকটি গ্যাংয়েরই টার্গেট ছিল মারুয়ামাকে হারিয়ে মারুয়ামার জায়গা দখল করা, কারণ এখন পর্যন্ত গ্যাং লিডারদের মধ্যে মারুয়ামাই সবচাইতে বেশি শক্তিশালী। এমনকি সেখানে ফাইট দেখার জন্য ফুজিও এবং তার টিমের সবাই চলে আসে। তবে মুরায়ামা এখানে তোদরকিকে বলে আমি তোকে যে আঘাত করেছি সেখান থেকেই তো তুই এখনো রিকভার হতে পারিসনি, আবারও আমার হাতে মার খেতে চলে এসেছিস। তবে ফাইট শুরুর আগে তোদের সবাইকে আমি একটি প্রশ্ন করতে চাই, রেড রামের মতো ড্রাগস আমাদের স্কুলে কে সাপ্লাই করছে? আমাদের স্কুলে এই ড্রাগসগুলো কে আনছে? অর্থাৎ আসলে মুরায়ামা স্কুলের মধ্যে ড্রাগস আনেনি, বরং এমন কেউ এনেছে যে কিনা এনে মুরায়ামার নাম দিয়েছে। তাই মুরায়ামা সকলের কাছে জানতে চায় যে এমন জঘন্য কাজ কে করেছে। এতে স্কুলের প্রত্যেকটি ভালো স্টুডেন্টেরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এদিকে মুরায়ামার কথা শুনে ফুজিও বুঝতে পারে যে মুরায়ামা আসলে ততটাও খারাপ মানুষ নয়, সে হয়তো স্কুলের ভালোই চায়। একথা শুনে সুকাসার সঙ্গী জামোয়া বলে যে সে ড্রাগসের ব্যাপারে জানে। এই ড্রাগসগুলো সাপ্লাই মূলত শুরু হয়েছে হোসেন হাই স্কুল থেকে। সেখানকারই কয়েকজন গ্যাং লিডার বিভিন্ন স্কুলে ড্রাগসগুলো ছড়িয়ে দিচ্ছে।
জামাও তখন হোসেন হাই স্কুলের ব্যাপারে বলতে শুরু করে। আসলে হোসেন হাই স্কুল হচ্ছে খুবই পাওয়ারফুল একটি স্কুল। সেই স্কুলটি বেশ কয়েকটি বড় বড় গ্যাং দিয়ে পরিচালিত হচ্ছে, যারা কিনা খুবই ভয়ানক গ্যাং, যাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য গ্যাং লিডার ছিল হেতোসি, সোজি, কেঞ্জো, আজিমা এবং কাওয়ামিং। তারা ছিল হোসেন হাই স্কুলের সবচাইতে পপুলার লিডার। তবে হোসেন হাই স্কুলের একটি বিশেষ ব্যাপার হচ্ছে এই স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টই ছিল খুবই ভালো ফাইটার। মূলত ফাইটাররাই এসে এই স্কুলে ভর্তি হয়ে থাকে, তা না হলে কোনো সাধারণ ছেলের পক্ষে এই স্কুলে পড়া সম্ভব নয়। তবে এই স্কুলের লিডারদেরও আবার আরও একজন লিডার রয়েছে, যে কিনা সবচাইতে বেশি ভয়ানক ছিল। তো এখানে আবার নাকাগুসি নামক একজন লিডার ছিল। সে আবার ফুজিওকে বেশ ভালোভাবেই চিনত। সে তখন তার পুরো টিমের সঙ্গে ফুজিওকে পরিচয় করিয়ে দিয়ে বলে যে ফুজিও অনেক স্ট্রং একজন ফাইটার। সে অনেকদিন আগে থেকেই ফুজিওকে চেনে, আর তারা বলে যে ফুজিও তাদেরকে যা করতে বলবে তারা তাই করবে। ফুজিও এতে বেশ খুশি হয়ে যায়। তো এবার মুরায়ামা এখানে সবাইকে বলে যে আজকে তার মুড ভালো নেই, তাই সে কারোর সঙ্গে ফাইট করতে চাইছে না। তবে সে সবাইকে একটি দায়িত্ব দিচ্ছে, সেটা হলো রেডরাম স্কুলের মধ্যে কে নিয়ে আসছে এটা খুঁজে বের করা। যে তথ্য তাকে এনে দিতে পারবে তাকে সে পুরস্কৃত করবে। এই বলেই মুরায়ামা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এমন সময় ফুজিও তাকে পেছন থেকে ডাক দেয়। আর সে এখানে ফুজিওকে বলে আমি আসলে তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি ততটাও খারাপ নও। তোমার মধ্যে খারাপের পাশাপাশি কিছু ভালো গুণ আছে, এতে আমি ইমপ্রেস হয়েছি। কিন্তু তারপর আমি তোমার সঙ্গে ফাইট করতে চাই, কারণ আমাকে স্কুলে প্রমাণ করতে হবে যে এই স্কুলে আমি সবচাইতে স্ট্রং। তবে আমার মনে হচ্ছে তুমি অনেক ভালো ফাইটার, তাই আমাকে আরো কিছুদিন সময় দাও, তারপর দেখে নিও আমি তোমাকে ফাইটে হারিয়ে দেব। মুরায়ামা তখন তার উপর হাসে, আর সে তার চোখের দিকে ইশারা করে সেখান থেকে চলে যায়। এবার অন্যদিকে আমরা হোসেন হাই স্কুল দেখতে পাই, যেখানে একজন লিডারকে সবাই সম্মান জানাচ্ছিল। আর এখানে দেখা যায় যে হোসেন হাই স্কুলের লিডার আর কেউ ছিল না, বরং ছিল সাচিও, যে কিনা সেদিন রাতে একটি ক্লাব থেকে তার বোন উইকে আনতে গিয়েছিল। তো সাচিও এখানে সকলের কাছে জানতে চাইছিল যে তাদের এরিয়ার প্রত্যেকটি স্কুলের রেডরাম ড্রাগসগুলো কারা সাপ্লাই করছে, কারা এগুলো সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে। সাচিও সবাইকে বলে যে এই বিষয়টি দ্রুত যেন অনুসন্ধান করা হয়। অন্যদিকে আমরা মাদুকা এবং সাচিওর বোন উইকে দেখতে পাই, তারা দুজন মিলে স্কুলে যাচ্ছিল। তবে উই এখানে প্রায় অনেক সময় যাবৎ লক্ষ্য করতে পারছিল যে তাকে কেউ একজন ফলো করছে। মাদুকা তখন পেছনে তাকিয়ে একটি ছেলেকে দেখতে পায়। সে তখন দ্রুত সেই ছেলেটির দিকে এগিয়ে যায়, আর সে চিৎকার করে সেই ছেলেটির কাছে জানতে চায় যে সে কেন তাদেরকে ফলো করছে। যদি আর একবার সে তাদের পেছনে আসে তাহলে সে তার অবস্থা খারাপ করে ফেলবে। এই ছেলেটির নাম মূলত ছিল মুরা। সে এখানে মাদুকাকে বলছিল যে সে তাদেরকে ফলো করেনি, তারা তাকে ফুল বুঝছে। কিন্তু ঠিক তখনই ওর উপর কয়েকজন ছেলে হামলা করে দেয়, যেটা মুরা সঙ্গে সঙ্গে দেখতে পায়। সে তখন দৌড়ে গিয়ে সেই ছেলেগুলোর সঙ্গে ফাইট করতে শুরু করে, আর সে কোনো মতে উইকে বাঁচিয়ে নেয়। উই এবার মুরাকে ভালোভাবে দেখে বুঝতে পারে যে মুরা আসলে হোসেন হাই স্কুলের স্টুডেন্ট, যেখানে তার ভাই পড়াশোনা করছে। অন্যদিকে আমরা সাচিওকে দেখতে পাই, যে কিনা একটি কবরস্থানে এসেছে। এখানে আসলে তার বাবার কবর ছিল, তাই সে প্রায় সময় এখানে এসে সময় কাটায়। তবে এমন সময় দেখা যায় যে সেখানে ফুজিও আসে। ফুজিও আবার এসেছিল তাদের দাদির কবর দেখতে। ফুজিও প্রায় সময় এখানে আসে। এদিকে এখানে আবার যখন একজন বয়স্ক মহিলা সিঁড়ি দিয়ে উঠছিল, তখন সে পড়ে যেতে নিলে ফুজিও তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে সে নিজে পড়ে যায়। সাচিও তখন ফুজিওকে সাহায্য করে, সে তাকে কিছু ওয়ান টাইম ব্যান্ডেজ দেয়, এমনকি তাকে একটি ড্রিঙ্কসও খেতে দেয়। ফুজিও এতে ভীষণ খুশি হয়, সে সাচিওকে ধন্যবাদ জানায়। এভাবে এখানে তারা দুজন প্রথমবারের মতো পরিচিত হয়। তারা একে অপরের নাম জানে, কিন্তু কেউ কাউকে এটা বলে না যে তারা কোন হাই স্কুলে লেখাপড়া করছে। এবার তারা দুজন মিলে সেখানে দাঁড়িয়ে সেখানকার খুব সুন্দর কিছু দৃশ্য দেখছিল, এবং তারা একে অপরের কাছে জানতে চাইছিল যে স্কুলে সে কখনো টপার হয়েছে কিনা। সাচিও বলে আমি সবসময় স্কুলে টপার ছিলাম, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একদম জিরো। এই বলেই মজা করে সাচিও সেখান থেকে চলে যায়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে এই কবরস্থানে আরাতা এসেছে। আরাতাও আসলে তাদের দাদির কবর দেখতে এসেছে। আরাতা আসলে দাদির মৃত্যুর খবর জানতে পেরেছিল, কিন্তু সে তার 5 বন্ধুর সামনে আসতে চায়নি, তাই সে তাদের দাদির ফিউনারেলেও আসেনি। তো সে যখন এখানে তাদের দাদির কবরের কাছে ছিল, ঠিক তখনই সেখানে তার বন্ধু সেজি চলে আসে। আর সেজি এখানে আরাতাকে দেখে খুবই অবাক হয়ে যায়। সেজি তখন আরাতাকে বলে আরাতা, তুই তাহলে জানিস যে দাদি মারা গিয়েছে, তারপরও তুই ফিউনারেলে কেন আসলি না? আর তোর ব্যাপারে আমি এসব কি শুনেছি, তুই নাকি রেডরাম ড্রাগসের সঙ্গে জড়িয়ে গিয়েছিস। তুই কেন এমন হয়ে গিয়েছিস, আর আমাদের কাছ থেকে কেন তুই দূরে সরে গিয়েছিস? কিন্তু আরাতা কোনো কথা না শুনে সেখান থেকে চলেই যাচ্ছিল। তবে সেজি তখন তাকে বলে তোকে রেডরাম ড্রাগসের বিজনেস ছাড়তে হবে, তা না হলে তোকে উপযুক্ত শাস্তি আমি দেব। এটা শুনে আরাতা ভীষণ রেগে যায়। সে তখন সেজির মুখে প্রচন্ড জোরে একটি খুশি দিয়ে চলে যায়। তবে তাদের দাদি তাদের 6 জনকে যে লকেটটি দিয়েছিল, আরাতা এখানে তার লকেটটি ভুল করে ফেলে চলে যায়। অন্যদিকে আমরা ওয়া হাই স্কুলের ইয়াউসি নামক একটি ছেলেকে দেখতে পাই। সে যখন রাস্তা দিয়ে একা একা কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক তখনই তার উপর বেশ কয়েকজন মানুষ হামলা করে। এখানে প্রত্যেকেই হোসেন হাই স্কুলের পোশাক পরেছিল, তাই বোঝা যাচ্ছিল না যে কারা তার উপর হামলা করছে। অন্যদিকে আবার দেখা যায় হোসেন হাই স্কুলের কয়েকজনের উপর ওয়া হাই স্কুলের কয়েকজন হামলা করে দেয়, কিন্তু হোসেন হাই স্কুলের সাউজি কোনো মতে সেখানকার একজনের মাস্ক টেনে খুলে ফেলে, আর সে তার চেহারা দেখে ফেলে, যার ফলে ওয়া হাই স্কুলে সবাই মিলে তাদেরকে মারতে থাকে, যাতে করে সে একদম মরে যায় এবং তাদের কথা কাউকে না বলতে পারে। তারা তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। কিন্তু ঠিক এমন সময় সেখানে সাউজির কয়েকজন বন্ধুরা দৌড়ে চলে আসে, ফলে ওয়া হাই স্কুলের ছেলেরা তখন পালিয়ে যায়। সেদিন রাতে বিভিন্ন জায়গাতে ওয়া হাই স্কুলের ছেলেরা হোসেন হাই স্কুলের ছেলেদের উপর, আর হোসেন হাই স্কুলের ছেলেরা ওয়া হাই স্কুলের ছেলেদের উপর হামলা করেছিল। তবে এর পেছনের মূল কারণ আমরা সামনে জানতে পারবো। এদিকে হোসেন হাই স্কুলের সাউজির অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করা হয়। অন্যদিকে সেদিন রাতের বেলা সিনা এবং মাসায়া মুরায়ামার সঙ্গে কথা বলছিল।
যে তারা কিয়ান্ড্রা নামক একটি গ্যাংয়ের ব্যাপারে জানতে পেরেছে। তারাই নাকি মূলত রেড রাম তৈরি করছে। তাই তারা মুরায়ামার কাছ থেকে এই গ্যাংটি সম্পর্কে জানতে চায়। এবার পরের দিন সকালে ওয়া হাই স্কুলে এই খবরটি ছড়িয়ে পড়ে যে হোসেন হাই স্কুলের কয়েকটি ছেলে তাদের কয়েকজন স্টুডেন্টের উপর হামলা করেছে এবং তাদেরকে মেরে তাদের অবস্থা খারাপ করে দিয়েছে। এমনকি তারা তাদের স্কুলের মধ্যে একটি চিঠিও পায় যেখানে হোসেন হাই স্কুল তাদের স্কুলকে চ্যালেঞ্জ করেছে যে তারা তাদের সবার সঙ্গে বিশাল বড় একটি ফাইট করতে চায়। এই ফাইটে না হয় তারা জিতবে, না হয় হোসেন হাই স্কুল জিতবে। তারা এখানে ডেট, টাইম এবং ফাইটের স্থানও লিখে দিয়েছে। এই চিঠিটি দেখে ফুজিও প্রচন্ড রেগে যায়। তবে তারা কেউই এটা বুঝতে পারছিল না যে হোসেন হাই স্কুলের হঠাৎ কি হয়েছে, তারা কেন তাদের সাথে লড়াই করতে চাইছে। তবে ফুজিও এখানে তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং সে সবাইকে অর্ডার দেয় যে এটা তাদের স্কুলের মান সম্মানের ব্যাপার, তাই তাদের প্রত্যেকেই এখন এক হয়ে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে হোসেন হাই স্কুলের লিডার সাচিও খবর পায় যে তাদের স্কুলের বেশ কয়েকজন ছেলের উপর ওয়া হাই স্কুলের কিছু ছেলেরা হামলা করেছে। তারা সবাই এখন হসপিটালে ভর্তি। তাই সাচিও তখন তাদের সবাইকে হসপিটালে দেখতে আসে। কিন্তু যখন সে সাউজির পরিস্থিতি দেখতে পায় তখন সে প্রচন্ড রেগে যায়। তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে সিদ্ধান্ত নেয় যে সে ওয়া হাই স্কুলের উপর প্রতিশোধ নেবে। তাই সে তার সমস্ত লোকদেরকে অর্ডার দেয় যে ফাইটের জন্য প্রস্তুতি নিতে। তারা ওয়া হাই স্কুলকে বুঝিয়ে দেবে যে তাদের পেছনে লাগাটা কতটা ভয়ানক হতে পারে। এভাবেই তাদের দুটো স্কুলের মধ্যে বিশাল বড় এক ঝামেলা শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা ফুজিওকে দেখতে পাই। ফুজিও আসলে খুব ভালো করেই জানত যে হোসেন হাই স্কুলের স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি, তাই তাদের সঙ্গে জিততে হলে তারও টিম মেম্বার বাড়াতে হবে। এজন্য সে সেদিন রাতের বেলা তোদরুকির সঙ্গে দেখা করতে যায়। তোদরুকির চোখ এখন একদম ঠিক হয়ে গিয়েছে, সে পুরোপুরি সুস্থ। এবার ফুজিও তখন তোদরুকিকে বলে, শোন, আমাদের মাঝে যতই শত্রুতা থাকুক আমরা ফাইট করব, আবারও এক হয়ে যাব। কিন্তু যখন আমাদের স্কুলের মান সম্মানের কথা আসে তখন কিন্তু আমাদের সবাইকে একসাথেই লড়তে হবে। আমাদের মধ্যে কে বেশি পাওয়ারফুল সেটা না হয় পরে পরীক্ষা করা যাবে, কিন্তু এখন কি আমরা আমাদের টিমের জন্য এক হয়ে ফাইট করতে পারি না? ফুজিওর কথা শুনে তোদরুকি হাসে আর সে ফুজিওকে বলে, তুই কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস? আর পাওয়ারের কথা বললে আসল পাওয়ার কাকে বলে জানিস? আসল পাওয়ার মূলত তার ভেতরেই থাকে, যার কথা বেশিরভাগ মানুষই শোনে, যাকে বেশিরভাগ মানুষ লিডার হিসেবে মানে। এই কয়েকদিনে আমি এই বিষয়গুলো বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। শক্তি খাটিয়ে কখনো পাওয়ারফুল বা লিডার হওয়া যায় না। লিডার হতে হলে লিডিং এর দক্ষতার প্রয়োজন। আর তুই তো স্কুলে মাত্র নতুন এসেছিস, তারপরে এই কয়েকদিনে তুই অলরেডি এখানকার লিডার হয়ে গিয়েছিস। তাই আমার মনে হয় না যে আমাদের আর পাওয়ার পরীক্ষার প্রয়োজন আছে। তোদরুকির কথা শুনে ফুজিও বুঝতে পারে যে তোদরুকি হয়তো সমস্ত শত্রুতা ভুলে গিয়েছে। ফুজিও এতে বেশ খুশি হয়। ফুজিও তখন তোদরুকিকে বলে, ফাইটের দিন আমি তোর এবং তোর টিমের আশায় থাকবো। আশা করি তুই আমাদের টিমে এসে জয়েন করবি। এই বলেই ফুজিও সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতেই ফাইটের দিন চলে আসে। হোসেন হাই স্কুলের চিঠিতে যে জায়গা, টাইম, ডেট লেখা ছিল ঠিক সেই জায়গাতেই দুটো স্কুলের গ্যাং এসে হাজির হয়। এই দুটো গ্যাংই খুবই পাওয়ারফুল ছিল আর তারা প্রত্যেকেই খুবই অ্যাটিটিউডের সঙ্গে ফাইটের জন্য এগিয়ে আসছিল। এখানে দেখা যায় যে ফুজিও টিমে তোদরুকিও জয়েন হয়েছে। তবে ফুজিও যখন হোসেন হাই স্কুলের লিডারের দিকে তাকায় তখন সে একদম চমকে যায়, কারণ এই লিডার আর কেউ ছিল না, বরং ছিল সাচিও, যার সঙ্গে সেদিন তার কবরস্থানে দেখা হয়েছিল আর সে তাকে সেদিন সাহায্য করেছিল। সাচিও ফুজিওকে দেখে বেশ অবাক হয়ে যায়। যদিও তারা পরিচিত ছিল কিন্তু তারপরে এখন তাদেরকে ফাইট করতেই হবে। এবার কিছুক্ষণের মধ্যেই দুটো গ্যাংয়ের ভেতর ফাইট শুরু হয়ে যায়। এখানে দুটো গ্যাংয়েরই অনেক বেশি মেম্বার ছিল, তবে সবচাইতে বেশি মেম্বার ছিল হোসেন হাই স্কুলের। তাই এখানে প্রত্যেকের মাঝে অনেক ভয়াবহ ফাইট হচ্ছিল। এতে করে ওয়া হাই স্কুলের গ্যাং মেম্বারদের সংখ্যা কমছিল। এদিকে তোদরুকি এবং ফুজিও বেশ ভালো ফাইট করছিল। তারা দুজন এখন পর্যন্ত অনেকেই হারাতে পেরেছিল, কিন্তু তারপরও এক পর্যায়ে এসে মনে হচ্ছিল যে ওয়া হাই স্কুল হেরে যাবে, কারণ তাদের ফাইট করার মতো গ্যাং মেম্বার অনেক কমে গিয়েছে। তবে শেষ পর্যন্ত ফুজিও এবং তোদরুকি ফাইট ধরে রাখে। এবার এক পর্যায়ে দেখা যায় যে এক এক করে ফাইটে সবাই হেরে যায়। শুধুমাত্র ফাইটে টিকে থাকে ফুজিও এবং সাচিও। যদিও ফুজিওর মনে সাচিওর জন্য মায়া কাজ করছিল, কিন্তু তারপর স্কুলের জন্য এখন তাকে লড়তেই হবে। তো এবার তারা দুজন যখন ফাইট শুরু করতেই যাবে ঠিক তখনই সেখানে একটি গাড়িতে করে মুরায়ামা তার পুরো টিমকে নিয়ে চলে আসে। কিন্তু ঠিক তখনই সেখানে সাচিওর কাছে একজন ছেলে চলে আসে আর সে এখানে সাচিওকে বলে যে হসপিটালে সাউজির জ্ঞান ফিরে এসেছে। আর যেদিন সাউজির উপর হামলা হয়েছিল সেদিন সাউজি একজনের চেহারা দেখতে পেয়েছিল। আর সাউজি জানিয়েছে যে তাদের উপর হামলা মূলত ওয়া হাই স্কুলের ছেলেরা করেনি, বরং ছদ্মবেশে তাদের উপর হামলা করেছে কিয়ান্ড্রা গ্যাংয়ের লোকেরা। অর্থাৎ এই সবকিছুই হচ্ছে কিয়ান্ড্রা গ্যাংয়ের পরিকল্পনা, যার কিনা রেড রাম ড্রাগসের বিজনেস করছে। আসলে ওয়া এবং হোসেন স্কুলের গ্যাংয়েরা যখন ড্রাগসের ব্যাপারে তদন্ত শুরু করেছিল তখন তারা এই বিষয়টি ঘুরিয়ে দেওয়ার জন্য তাদের দুটো স্কুলের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে, যাতে করে দুই স্কুলের মাঝে ঝামেলা লেগে যায় এবং তাদের ড্রাগসের বিজনেসে কেউ নাচতে পারে। এখানে মুরায়ামা একটি স্পিকারের মাধ্যমে এই পুরো বিষয়টি সবাইকে বলে যে তাদের মাঝে ঝামেলা লাগিয়েছে কিয়ান্ড্রা গ্যাং। এসব শুনে সাচিও এবং ফুজিও বুঝতে পারে। সাচিও তখন তার টিম মেম্বারদেরকে বলে যে তাদের সমস্ত ফাইট এখানেই শেষ। এই বলেই সাচিও তার টিম মেম্বারদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ফাইট শেষ হওয়ার পর ওয়া হাই স্কুলে সবাই মিলে বিশ্রাম নিচ্ছিল। তো ফুজিও এখানে তোদরুকিকে বলে যে হোসেন হাই স্কুলের গ্যাংরা বেশ ভালোই পাওয়ারফুল, তাদের ফাইটিং স্কিলও বেশ ভালো। এবার সেদিন রাতের বেলা দেখা যায় ফুজিও যখন তার 5 বন্ধুর সঙ্গে গল্প করছিল তখন মাদুকা তার উপর ভীষণ রেগেছিল। সে তাকে বকাবকি করছিল, কারণ তারা জানতে পেরেছে যে ফুজিও আজকে হোসেন হাই স্কুলের গ্যাংয়ের সঙ্গে বিশাল বড় ফাইট করেছে। মাদুকা তখন তাকে এমনটা করতে নিষেধ করে। সে তাকে বলে যে স্কুলে গিয়েছে সে পড়াশোনা করতে, তাই সে যেন পড়াশোনার দিকেই মনোযোগ দেয়। কেন তাকে এভাবে ফাইট করতে হবে যদি এতে তার কোনো ক্ষতি হয়ে যায়? এবার এখানে সবাই মিলে একটি বিষয় লক্ষ্য করে, সেটা হলো সেইজের চেহারায় আঘাতের চিহ্ন। সবাই তখন তার কাছে জানতে চায় যে সে কিভাবে আঘাত পেয়েছে।
সেজি তখন তাদেরকে বলে যে গতকাল তার সঙ্গে দাদির কবরের কাছে আরাতার দেখা হয়েছিল। সে তখন আরাতাকে ড্রাগসের বিজনেস থেকে সরে আসতে বলেছিল, তাই আরাতা রেগে গিয়ে তাকে মেরে সেখান থেকে চলে গিয়েছে। এসব কথা শুনে মাদকা তখন বলে যে আরাতা তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার পেছনে কোনো না কোনো কারণ আছে। আরাতা বদলে যায়নি। যদি সে বদলেই যেত তাহলে সে দাদির কবর দেখতে কেন এসেছিল? নিশ্চয়ই তাহলে সে সবসময় আমাদের খোঁজখবর রাখছে। আসলে অনেকদিন আগে আরাতার মা অসুস্থ হয়ে যায়, তাই তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আরাতা অনেক জায়গায় কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সমস্ত কাজে সামান্য টাকায় তার মায়ের চিকিৎসার কিছুই হচ্ছিল না। তাই তখন সে বাধ্য হয়ে ভুল রাস্তা বেছে নেয়। সে কিয়ান্ড্রা গ্যাংয়ের হয়ে ড্রাগ সেলের কাজ শুরু করে, আর এতে সে অনেক টাকা পায়। তবে এসব কাজে জড়িয়ে সে নিজেই অনেক লজ্জিত বোধ করছিল, তাই মূলত সে তার বাকি 5 বন্ধুর কাছ থেকে দূরে সরে গিয়েছে। অন্যদিকে আমরা আরাতাকে দেখতে পাই, যে কিনা হোপহিল বস্তির সেই পরিত্যক্ত বিল্ডিংটির মধ্যে ছিল, আর সেখানে কিয়ান্ড্রা গ্যাংয়ের লিডার কথা বলছিল। সেখানে তার কয়েকজন টিম মেম্বারদেরকে বলছিল যে ওয়া হাই স্কুলের ছেলেরা তাদের গ্যাংয়ের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই তাদের একটা ব্যবস্থা করতে হবে। কথা শুনে আরাতা তখন দৌড়ে সেখানে চলে যায়, আর সে তাদের লিডার কেনিহারাকে বলে যে ওয়া হাই স্কুলের ছেলেরা তো ফাইট নিয়েই ব্যস্ত, তাদের ড্রাগসের বিজনেসে ওই স্কুলের ছেলেদের ইনভলভ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কেনিহারা তখন আরাতার উপর প্রচন্ড রেগে যায়, আর সে আরাতাকে লাথি মেরে ফেলে দিয়ে বলে, তুই কি ভেবেছিস তুই ওয়া হাই স্কুলের হয়ে কেন কথা বলছিস সেটা আমরা জানি না? ওয়া হাই স্কুলের বর্তমান লিডার হচ্ছে ফুজিও, ও তো তোর ছোটবেলার বন্ধু ছিল। তুই তাকে বাঁচানোর জন্য এটা বলছিস, তার মানে তুই আমাদের টিমের সাথে বিশ্বাসঘাতকতা করছিস। তাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। কেনিহারা তখন আরাতাকে টিম থেকে বের করে দেয়। এরপর ফুজিও কিয়ান্ড্রা গ্যাংয়ের সঙ্গে ফাইট করার জন্য যাচ্ছিল, আর এটা দেখতে পেয়ে ফুজিওর টিম মেম্বাররাও তার পিছু পিছু চলে আসে, এমনকি তোদরুকিও তার সঙ্গে জয়েন করে। এরপর তারা সোজা চলে যায় হোপহিল বস্তিতে, যেখানকার পরিত্যক্ত বিল্ডিংটি ছিল কিয়ান্ড্রা গ্যাংয়ের আস্তানা। এমন সময় আবার সেখানে সাচিও তার টিম মেম্বারদেরকে নিয়ে চলে আসে, আর সাচিও এখানে তোদরুকিকে বলে, আমরা আজকে একসাথে লড়ব আর এই কিয়ান্ড্রা গ্যাংকে পুরোপুরিভাবে শেষ করে দেব। এরপর 2 স্কুলের গ্যাং মেম্বাররা এগিয়ে যেতে থাকে। এদিকে উপর থেকে যখন কিয়ান্ড্রা গ্যাংয়ের লোকেরা তাদের সবাইকে দেখতে পায়, তখন তারও তাদের হাতে অস্ত্র তুলে নিয়ে ফাইটের জন্য মাঠে নেমে পড়ে। ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে বিশাল এক ফাইট শুরু হয়ে যায়। এখন সাচু এবং ফুজিওর দুটো গ্যাং মিলে যেহেতু অনেক সদস্য ছিল, তাই কিয়ান্ড্রা গ্যাংয়ের সবাই তাদের সঙ্গে পেরে উঠছিল না, যার ফলে সেই টিমের মেম্বাররা বিল্ডিং এর উপর থেকে তাদের দিকে পাথর ছুঁড়ে মারছিল। তো এখানে সাচু এবং ফুজিওর টিমের লোকেরা যখন কিয়ান্ড্রা গ্যাংয়ের উপর হামলা করছিল, তখন তারা একটি বিষয় দেখে একদম অবাক হয়ে যায়, কারণ তারা কিয়ান্ড্রা গ্যাংয়ের মেম্বারদেরকে যতবার অথবা যত জোরেই আঘাত করুক না কেন, তাদের এতে কিছুই হচ্ছিল না। আসলে তারা প্রত্যেকেই ড্রাগস নিয়েছিল, যার কারণে হাজার মারা সত্ত্বেও তারা ব্যথা অনুভব করছিল না। তাই সাচু এবং ফুজিওর টিমের জন্য এই ফাইটটি অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কিয়ান্ড্রা গ্যাংয়ের সবাই পাগলের মতো ফাইট করছিল। এদিকে ফুজিও তাদের সঙ্গে লড়াই করতে করতে কোনো মতে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করতে পারে। এবার কেনিহিরা সেখানে তার কয়েকজন লোকদেরকে নিয়ে চলে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে সিনা এবং মাসে এসে তাদেরকে থামায় এবং তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে, যাতে করে এরা ফুজিওদের কাছে পৌঁছতে না পারে। অন্যদিকে মুরায়ামাও খবর পেয়ে ট্রাক ভর্তি করে তার সঙ্গীদেরকে নিয়ে সেখানে চলে আসে। সে একদম দেয়াল ভেঙে বিল্ডিং এর ভেতরে চলে যায়। এরপর সেখানে ওয়া হাই স্কুল এবং কিয়ান্ড্রা গ্যাংয়ের মধ্যে শুরু হয়ে যায় বিশাল এক যুদ্ধ। মুরায়ামা যেহেতু অনেক ভালো ফাইটার ছিল, তাই সে এখানে আসার সঙ্গে সঙ্গে ফাইটের পুরো পরিস্থিতিই বদলে যায়। সে এক এক করে কিয়ান্ড্রা গ্রুপের সবাইকে হারিয়ে দিতে থাকে। এদিকে ফুজিও, তোদরুকি, সাচিও তারাও এখানে ফাইট করে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর ফুজিও সোজা চলে যায় আরাতাকে খুঁজতে, আর ভেতরে গিয়ে সে দেখতে পায় যে আরাতা ফাইটের সুযোগে টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। আর ফুজিওকে দেখে আরাতা চলে যেতে চাইলে ফুজিও তাকে আটকায়, কিন্তু আরাতা তখন তাকে মারতে শুরু করে। তবে ফুজিও কোনোভাবে তার উপর হাত ওঠায় না। আরাতা তখন চিৎকার করে ফুজিওকে বলে, আমার পরিস্থিতি তোরা কখনোই বুঝবি না, তাই আমার রাস্তা থেকে সরে দাঁড়া। এই বলে আরাতা তাকে অনবরত মারতেই থাকে। ফুজিও তখন তাকে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, আমরা সবাই ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম, তবে বন্ধুর চাইতেও বেশি ছিলাম ভাইয়ের মতো। তারপরও তুই কখনো কেন আমাদের সাথে তোর কষ্টগুলো শেয়ার করিসনি? তুই কি জানিস তোকে ছাড়া আমরা কেউ ভালো নেই? প্রত্যেকটি দিন তোকে আমরা সবাই মিস করি। তুই এত বেশি স্বার্থপর কিভাবে হতে পারলি? এই বলেই ফুজিও আরাতাকে এবার অনেক জোরে একটি খুশি দেয়। সে তাকে আবার মারতে যাবে, কিন্তু ঠিক তখনই সেখানে সিনা এসে তাকে থামায়। এদিকে আরাতা এখানে প্রচন্ড কাঁদতে থাকে। ফুজিও এবং সিনাও এখানে কাঁদছিল। অন্যদিকে মুরায়ামা, সাচু এবং তোদরুকির গ্যাংয়ে সবাই মিলে কিয়ান্ড্রা গ্যাংকে হারিয়ে দেয়, যার ফলে তারা সবাই সেখানে চিৎকার করে তাদের আনন্দ সেলিব্রেট করতে থাকে। অন্যদিকে ফুজিও এবং সিনা আরাতাকে তাদের বাকি বন্ধুদের কাছে নিয়ে যায়, আর আরাতাকে দেখে সবাই খুবই ইমোশনাল হয়ে পড়ে। তবে আজকে তাদের সবার মুখে প্রশান্তির হাসি ছিল। এরপর তারা 6 বন্ধু মিলে চলে যায় তাদের দাদের কবরের কাছে। সেই যে তখন আরাতাকে তার সেই ফেলে যাওয়া লকেটটি ফিরিয়ে দেয়। এরপর আস্তে আস্তে আরাতার 5 বন্ধু তার জন্য টাকা জমাতে থাকে, যাতে করে সে তার মায়ের ট্রিটমেন্ট করতে পারে। এবার কয়েকদিন পর দেখা যায় যে ফুজিও এবং সাচিওর গ্যাং সামনাসামনি দাঁড়িয়ে আছে, আর এখানে তাদের দুজনের মধ্যে বিশাল বড় এক ফাইট হয়। এই ফাইটে সাচিও ফুজিওকে হারিয়ে দেয়। আসলে ফাইট এখন তাদের মধ্যে কমন হয়ে গিয়েছে, কিন্তু যখনই কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, তখন আবার এই দুই শত্রু এক হয়ে যায়। এদিকে ফুজিওর অবস্থা দেখে তোদরুকি তার কাছে আসলে ফুজিও তাকে বলে, একদিন আমি অবশ্যই সাচিওকে খুব বাজেভাবে হারাবো। তবে ফুজিও হেরে গেলেও সে তখন তার সঙ্গীদের সঙ্গে মিলে আনন্দ করছিল, যেটা দেখে সাচিও দূর থেকে হাসে। অন্যদিকে দেখতে দেখতে মুরায়ামার স্কুল ট্রান্সফারের সময় হয়ে যায়। মুরায়ামা তখন ওয়া হাই স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানায়। এরপর সে বিদায় নিয়ে ট্রান্সফার হয়ে যায় অন্য একটি স্কুলে। তো এভাবেই খুব সুন্দর একটি এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটির কিন্তু আরো বেশ কিছু সিকুয়েন্স রয়েছে, যেখানকার পুরো কাহিনী এই গ্যাংগুলোর উপরেই ভিত্তি করে তৈরি করা হয়েছে।
আর এই মুভির সিকোয়েলসগুলোর স্টোরিও খুবই দুর্দান্ত। তো আপনারা এই মুভিটির পরের পার্টগুলো দেখতে চান কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।